মেট্রো করে নামলাম কুতুব মিনার। কুতুব মিনারটা দেখবো। কুতুব মিনারের পাশে আলাই দরওয়াজা আছে, যেটা আলাউদ্দিন খিলজি বানিয়েছিলেন, ওটা দেখবো। দেখে চলে যাবো অক্ষরধাম টেম্পল। তো চলুন চেক আউট করে বেরোই। কোন দিক? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিল্লির এটা নেক্সট ব্লগ। এটা কিন্তু লাস্ট ব্লগ দিল্লি, আগ্রা, মথুরা। তো চলো, পুরোটা স্কিপ করবে না, ভালো করে দেখবে ভিডিও। তো আমরা কুতুব মিনারের মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো করেছিলাম। পার হেড 20 টাকা করেই নেবে, তোমরা কুতুব মিনার পৌঁছে যাবে মেট্রো স্টেশন থেকে। আর ওখানে আমাদের সাথে একটুখানি ব্যাপার ঘটে গেছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে ওনারা আমাদের বললো ইন্ডিয়ান একটা মার্কেট আছে যেখানে নাকি ট্যাক্স ফ্রি, যেটা ঘোরানোর জন্য আমাদের কাছ থেকে জাস্ট বললো 50 টাকা আপনারা দুজনে দিন, তাহলে আমরা ঘুরিয়ে দেবো একটা স্পট। বাট ওটা কোনো স্পট না, আমি জানতাম, কিন্তু যেহেতু অটোর একটু ক্রাইসিস ছিল তাই জন্য আমরা চলে এসেছি ওটাতে। 10 টাকা বেশি নিয়েছে ওটাতে। আর কিছুই না, আমরা এর আগেও রাজস্থানে গিয়ে দেখেছি ওদের ওই অটো যারা মানে চালক আছে তাদের কিন্তু কমিশন থাকে, আপনি যেটাই কিনবেন তার উপরে কমিশন থাকবে। সেই জন্য ওগুলো মানে ওই সব জায়গা থেকে যদি পছন্দ হয় আপনারা কিনতেই পারেন, সেটা কোনো ব্যাপার না, যাওয়ার কিছু নেই। কিন্তু আমরা যেহেতু শুধু ঘুরতে এসেছি তো ওইজন্য আমরা পারচেজ করতে আসিনি, তাই জন্য আমরা কিছু কিনিনি। এবার যারা মনে করবেন যে না আমরা কিছু কিনবো না, তাহলে সেটা আলাদা ব্যাপার। আর এখন আমরা এটা আঙ্কেলজির থেকে মোমো খাচ্ছি। এটা কুতুব মিনারের সামনে একদম রয়েছি, আর সেখানে এটা হচ্ছে আঙ্কেলজির থেকে আমরা এখন মোমো খাচ্ছি, ভেজ মোমো। আর 60 টাকা, যেটার মধ্যে 12 পিস আছে। 12 পিস কোয়ান্টিটিটা দেখলাম। চলো, তো আমরা একটু ফুচকা খাচ্ছি। এই যে খিদে পেয়েছে। লাঞ্চ তো সেভাবে কিছু করা হয়নি, কারণ আমরা দুজন মানে ঘুরতে ঘুরতে এতটাই পাগল হয়ে যায় যে মানে খাবার কথা মনেই থাকে না। সকালে একটুখানি কফি খেয়ে বেরিয়েছি, তো এখন একটুখানি বাইরের স্ট্রিট ফুড ট্রাই করছি। তো চলো, ফাইনালি আমরা কুতুব মিনারে চলে এসেছি। দিল্লিতে কিন্তু আসা মানেই কুতুব মিনার কোনোভাবেই মিস করা যাবে না। তাই কুতুব মিনার কিন্তু দেখতেই হবে আর ইটিনারিতে রাখতেই হবে। একদিনের দিল্লিতে কিভাবে কুতুব মিনার দেখবে তা কিন্তু পুরো ভিডিওতে দেওয়া রয়েছে। তো চলো, পুরো কুতুব মিনার দেখাবো, তার সাথে সাথে কুতুব মিনারের কিছু হিস্ট্রিক্যাল স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। কুতুব মিনারটি দিল্লিকার দুর্গের কিলারাই পিথোরার ধ্বংসাবশের ওপর নির্মিত হয়েছিল। কুতুব মিনার শুরু হয়েছিল কুতুয়াত উল ইসলাম মসজিদের পরে, যেটি 1192 সালের দিল্লির সুলতানাতের প্রথম সুলতানাত মামলুক এর প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের দ্বারা নির্মাণ কার্য। কুতুব মিনার চত্বর হল ভারতের দিল্লির শহরের মহরলিতে অবস্থিত দিল্লি সালতানাতের স্মৃতিস্তম্ভ। ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বকিরাত খাকির নাম অনুসারে বিজয় টাওয়ার হিসেবে কুতুব মিনারের নির্মাণ কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, যিনি পরে মামলুক রাজবংশের থেকে দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন। মিনারের নির্মাণ কাজ তার উত্তরাধিকারী ইলতুৎমিশ দ্বারা অব্যাহত ছিল এবং অবশেষে তুগলক রাজবংশের 1320 থেকে 1412 একজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা এটি 1368 খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয়েছিল। কুতুব মিনারের পাশেই দাঁড়িয়ে আছে কুব্বাত উল ইসলাম মসজিদ। তুগলক, আলাউদ্দিন খলজি ও ব্রিটিশগণ সহ পরিবর্ত অনেক শাসন এই চত্বরে কাঠামো যুক্ত করেছিলেন। কুতুব মিনার ও কুয়াতাত উল ইসলাম মসজিদ ছাড়াও কমপ্লেক্সের অন্যান্য কাঠামোর মধ্যে রয়েছে আলাই দরওয়াজা, আলাই মিনার ও লৌহস্তম্ভ। কুতুয়াত উল ইসলাম মসজিদটি মূলত 27টি প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ দ্বারা নির্মিত। মন্দিরের স্তম্ভগুলি পুনরায় ব্যবহার করা হয়েছিল এবং মূল চিত্রকলাগুলিকে প্লাস্টারের দ্বারা আড়াল করা হয়েছিল। চত্বরের ভিতরে
ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি ও ইমাম জামিনের সমাধি রয়েছে। বর্তমান সময়ে বলবনের সমাধিসহ বহু পুরাতন স্মৃতিস্তম্ভের সঙ্গে সংলগ্ন এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা মোহরলি প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে বিকশিত হয়েছে এবং INTSS উদ্যানের প্রায় 40টি স্মৃতিস্তম্ভ পুনরুদ্ধার করা হয়েছে। এটি নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠান বার্ষিক কুতুব ফেস্টিভ্যালের স্থানও পেয়েছে, যেখানে নানান ধরনের তো গুড আফটারনুন। এখন তাতে বিকেল হয়ে গেছে, তো আমরা আছি অক্ষরধাম টেম্পেলে। এটা দারুণ টেম্পেল, বিশাল মানে বেশ বিখ্যাত বড় টেম্পেল। তো অক্ষরধাম মেট্রো থেকে হেঁটে একটুখানি, কোনো অটো টটো কিচ্ছু ভাড়া করবেন না, ওরা প্রচুর কনভিন্স করানোর চেষ্টা করবে, জোর করবে, একদম নেবেন না। হেঁটে একটা ফ্লাইওভার দিয়ে একটুখানি এলেই অক্ষরধাম টেম্পেল। তো এখানে কিন্তু ফোন কিচ্ছু অ্যালাউড নেই, কিচ্ছু অ্যালাউড নেই। ব্যাগ চেক করে ঢোকাচ্ছে এবং তারপরে এরকম একটা পেপার দেবে যেটার মধ্যে ফিল আপ করতে হবে নাম, অ্যাড্রেস, পিনকোড নাম্বার এক্সেট্রা। তারপরে কি কি মানে সাইন করে ওরা দিয়ে দেবে এটা, যাতে আমরা যাওয়ার সময় এটা দেখিয়ে ব্যাগটা নিতে পারি। ফোন, পার্স সবকিছু জমা, ফোন পার্স সব জমা দিতে হবে। ভেতরে দারুণ লাইট শো হয়, আর দারুণ মানে ওয়াটারফলস নয়, ফোয়ারার বিভিন্ন রকম শো হয়। তো সেগুলো তো আপনার সাথে শেয়ার করতে পারবো না, চলুন। অক্ষরধাম টেম্পল দেখে আমরা চলে এসেছিলাম হোটেলের উদ্দেশ্যে। ওখানে কোনো রকমই কোনো ভিডিও অ্যালাউ নয় এবং কিছুই অ্যালাউ নয়, ব্যাগটা পর্যন্ত রেখে দিয়েছিল, তাই আমরা কোনো রকমভাবেই ভিডিও করতে পারিনি। বাট অসাধারণ জায়গা, অসাধারণ জিনিস। তোমরা কিন্তু কোনোভাবেই দিল্লিতে আসলে ওটা স্কিপ করবে না, অবশ্যই দেখবে। যতটুকু ঢোকার মুখে ভিডিও করা সম্ভব ছিল করেছি। এবার আমরা রাতে ডিনার নেওয়ার পালা। তো ডিনার নিয়ে কিন্তু আমরা হোটেলে ফিরবো। কোথা থেকে ডিনার করলাম, কোথা থেকে ফুড নিলাম, অবশ্যই তোমরা জেনে রাখো। তো পাহাড়গঞ্জে যে সমস্ত অনেক হোটেলের রেস্টুরেন্ট অ্যাটাচড নয়, সেক্ষেত্রে রাতের ডিনারের জন্য বা সকালের জন্য আপনাদের কোনো অসুবিধে নেই। এখানে রুটি তৈরি হচ্ছে, আর এনার কাছে ডাল ভাজা, তড়কা, সবজি সব রকম আছে। তড়কা 100 টাকা, ডাল সবজি হচ্ছে 150 টাকা। সুতরাং আপনাদের মানে রাতের ডিনারের কোনো সমস্যা হবে না। এই যে গরম গরম রুটি হচ্ছে। তো আমাদের আগ্রা, দিল্লি, মথুরা ট্যুর মোটামুটি শেষের দিকে। এখন ঘড়িতে বাজে 10টা 20। তো আমি এখন পাহাড়গঞ্জের রাস্তা দিয়ে হাঁটছি। এখানে হোটেল অ্যাভেলেবেল আছে। আপনারা যদি হোটেল বুক করে নাও আসেন, তাহলে আপনারা মানে এখানে প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে, হোটেল পেয়ে যাবেন। যেমন আমার সামনে আমি এখন দেখতে পাচ্ছি দ্য গ্রেস হাউস, তারপরে রয়্যাল রেসিডেন্স। আমি একটুখানি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই। এটা হচ্ছে দ্য হোটেল হেরিটেজ ইন। এই যে আমার সামনে এটা দ্য হোটেল হেরিটেজ ইন। তো এখানে পাহাড়গঞ্জে আমি শুনেছি অনেকে বলে যে গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিল্লি। এটা আমরা আছি হচ্ছে কারলবাগ মার্কেট। তো আজকে আমাদের ঘোরার ৫ম দিন এবং অন্তিম দিন। তো প্রচুর ঘুরলাম, মানে এই 5 দিনে যা ঘুরলাম মানে আবার বাইরে। যাই হোক, তো আমরা বাড়ির লোকেদের জন্য অল্প কিছু জিনিস তো আবার কিনে নিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা এই মার্কেটটা এলাম।
আমরা দেখি কি পাই। আর এখানে একটু তোমাদেরকেও ঘোরানো, এটা ঘোরাবো কারলবাগ মার্কেটটা আমরা দেখিয়ে দেবো। দিল্লিতে অনেক মার্কেট আছে, সরোজিনী মার্কেট আছে, ওটাও খুব চিপ প্রাইসে পাওয়া যায়, কিন্তু অতটা টাইম নেই আমাদের। চাঁদনি চক আছে, দিল্লিতে মার্কেট প্রচুর আছে, জামা মসজিদের সামনে বিশাল বড় মার্কেট আছে। তো এটা হচ্ছে কারলবাগ মার্কেট। চলুন দেখি কি পাওয়া যায়। টোটো আসছে, চলুন দেখি যা পাওয়া যায়, যা দেখা যায় আপনাদের দেখাবো। আমরা চলে এসেছিলাম প্রথম যেটা, সেটা হচ্ছে করলবাগ মার্কেটে। এই মার্কেটে কিন্তু প্রাইস খুব একটা কম হয়নি, বেশ হাই ছিল দাম। আর এটা হচ্ছে অনেকগুলো দিল্লিতে মার্কেট রয়েছে, কিন্তু এই মার্কেটটাতে আমার খুব একটা কম প্রাইস মনে হয়নি। তাই আমি বলবো সবাইকে এই মার্কেটটাতে না যাওয়ার জন্যই। অনেক ভালো ভালো মার্কেট রয়েছে দিল্লিতে, যেগুলোতে একটু কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সবার মুখে শুনেছি, আমরা যেখানে আগের দিনকে গেছিলাম জামা মসজিদের মার্কেটটা, ওখানে বেশ কম দাম ছিল, এবং আরও অনেকগুলো মার্কেট রয়েছে, সরোজিনী মার্কেট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেখানে তোমরা যেও। এই মার্কেটটায় কিন্তু আমার খুব একটা কম দাম লাগেনি। তো আমরা এখন মেট্রো থেকে, মানে অনেকগুলো লাইন চেঞ্জ করার ব্যাপার আছে এখন। বোধহয় কেউ যদি আমাদেরকে দিল্লি একা ঘুরতে পারলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মেনলি একাই ঘুরছি। মানে পুরো মানে দিল্লি পুরো ঘুরে ফেললাম মানে মনে হচ্ছে। যাই হোক, এখন আমরা কালকাজি মন্দির মানে যে স্টেশন, মেট্রো স্টেশনে রয়েছে, এখান থেকে আমরা লোটাস টেম্পল দেখবো। দেখে যদি সময় থাকে তাহলে দেখছি আর অন্য কোনো জায়গায় যাওয়া যায় নাকি। চলো। হ্যাঁ, তো আমরা কারলবাগ ওখান থেকে একটু মার্কেটিং করলাম, করে কারলবাগ মেট্রো স্টেশন থেকে উঠে ওখান থেকে দুবার চেঞ্জ করতে হয়েছে, কারণ কারলবাগটা ব্লু লাইন থেকে নামলাম রাজীব চকে চেঞ্জ করলাম ইয়েলো লাইন, চেঞ্জ করে আবার কেন্দ্রীয় সচিবালয়ে নামলাম, নেমে ভায়োলেট লাইন চেঞ্জ করলাম, করে কালকাজি মন্দির এসেছি। এটা হচ্ছে ভায়োলেট লাইনে কালকাজি মন্দিরটা। আবার এখান থেকে মেজেন্ডা লাইন চেঞ্জ করা যায়, এখান থেকে মেজেন্ডা লাইনের যেসব স্টেশনগুলো রয়েছে এখান থেকে চেঞ্জ করা যায়। ও একটা অ্যাপ নামিয়ে নিয়েছে, আমরা সেই অ্যাপের লিংক দিয়ে দেবো, যাতে তোমাদেরও যদি কোনোভাবে অসুবিধা না হয়। চলো। তো মেট্রোতে ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি আমরা ফাইনালি লোটাস টেম্পেলে। এই জায়গাটা আমার ভীষণ আসার ইচ্ছে ছিল, সোমেনেরও ছিল, বাট নিজের খুব ইচ্ছে ছিল আমার। আর সামনেটা অনেকটা বড় গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে একদমই পাবলিক প্লেস নয়, যেখানে অ্যালাউ ছিলাম না আমরা কেউই, কিন্তু দূর থেকে খুবই সুন্দর লাগছে। দেখো খুব ভালো করে, প্রচুর গাছ ছিল, আর প্রচুর গাছে কিন্তু কমলা লেবু ধরেছিল, ছোট্ট ছোট্ট কমলা লেবু, যেটা দূর থেকে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে ফাইনালি যেটা চোখের সামনে দেখছিলাম, সেটা হচ্ছে লোটাস টেম্পল। এই টেম্পলটা সম্পর্কে অদ্ভুত কিছু কিছু জিনিস রয়েছে, যেটা শোনার জন্য কিন্তু খুবই আগ্রহ ছিলাম। বেশ কিছু জিনিস সামনে থেকে বলেছিল আমাদেরকে, তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, যেটা আমার নলেজ, মানে যতটুকু আমি গেইন করতে পেরেছি তোমাদেরকে শেয়ার। তো আমরা ফাইনালি চলে এসেছি লোটাস টেম্পল। দিল্লির এটা একটা খুব ফেমাস জায়গা, মানে দিল্লিকে রিপ্রেজেন্ট করতে হলে এই লোটাস টেম্পলটা আমি সমস্ত জায়গায় দেখাই। তো আমি একটু বলে রাখি, এটা হিন্দু ধর্মের কিন্তু নয়, এটা হচ্ছে বাহাই ধর্মাবলম্বী মানুষদের, কিন্তু সবার জন্য ওপেন, কোনো অসুবিধে নেই। ভেতরে প্রেয়ার হল আছে, মেডিটেশন হয়, ভেতরে ফোন অ্যালাউ নয়। তো যতদূর যাওয়া যায় আমি আপনাদের দেখাবো, চলুন। সত্যি তাই, দিল্লিকে কিন্তু রিপ্রেজেন্ট করে এই মন্দিরটাও। আর এই মন্দিরের নাম হচ্ছে লোটাস টেম্পল। আমরা লোটাস টেম্পল সম্পর্কে সবাই জানি, কিন্তু কমল মন্দিরের সম্পর্কে কিন্তু কেউ জানি না। এই মন্দিরের নামই কিন্তু কমল মন্দির। কমল মন্দির ভারতের নয়াদিল্লিতে অবস্থিত, বাহাই সম্প্রদায়ের পূজা স্থানগুলির অন্যতম একটি স্থান। 1986 সালে এটির নির্মাণ কার্যের সমাপ্তি হয়েছিল। এই মন্দিরের কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হওয়ায় এটিকে ভারতের উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। স্থাপত্য শৈলীটির কমল মন্দির অসংখ্য পুরস্কার অর্জন করেছে, এবং বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে এই মন্দিরের উপর শতাধিক বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। বাহাইদের অন্যান্য সকল মন্দিরের মতো কমল মন্দিরও জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই মন্দির 2500 মানুষের সংকলনের ব্যবস্থা রয়েছে। মন্দির ভবনটির উপরের অংশ মার্বেল পাথর
খচিত 27টি পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়েছে। পাপড়িগুলো 3টি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে 9টি করে পাপড়ি রয়েছে। মন্দিরের প্রধান কক্ষে 40 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট 9টি দরজা রয়েছে। 2001 সালে প্রচারিত CNN এর প্রতিবেদন অনুযায়ী কমল মন্দিরের পৃথিবীর সর্বাধিক পরিভ্রমিত মন্দির। তো আমরা এখন আছি কালকাজি মন্দির, এই যে পিছনে দেখা যাচ্ছে, এই যে আমাদের লোটাস টেম্পল দেখা হয়ে গেছে। এখন আমরা হোটেলে লাগেজ রেখে এসেছিলাম, তো ওখান থেকে ওটা পিক আপ করবো। আমাদের এটা থেকে এখন আমরা ভায়োলেট লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা ভায়োলেট লাইনে আছি। আর ভায়োলেট থেকে তারপরে আমরা যাব সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ওটা ইয়েলো লাইন চেঞ্জ করবো ওখান থেকে আবার যাব হচ্ছে ব্লুতে। চলুন। তো চলো, দিল্লি ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা চলে গেলাম পাহাড়গঞ্জে, যেখান থেকে আমরা লাগেজ নিয়ে চলে যাব ডাইরেক্ট দিল্লির নিউ দিল্লি স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন রয়েছে। চলো। তো চলো, আমরা স্টেশনে চলে এসেছি। এবার আমাদের ট্রেনে ওঠার পালা। আমাদের 5:35-এর ট্রেন ছিল। ট্রেন একটু লেট ছিল বলে আমরা স্টেশনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। দিল্লির ব্লগ পুরো শেষ, তোমরা কিন্তু দিল্লি ঘুরে আসতে পারো নিজেরাই। তো চলো,